বন্ধুরা নমস্কার। বিহারে কি সত্যি সত্যি এনডিএ ভেঙে যাবে? এনডিএর যে শরিক দলগুলো তারা কি সত্যি সত্যি আলাদা হয়ে লড়াই লড়বে? বিজেপির যে ছোট ছোট বন্ধু দলগুলো আছে তারা কি বিজেপির ওপরে এতই অসন্তুষ্ট যে বিজেপির নেতাদের সঙ্গে এখন দেখা পর্যন্ত করতে চাইছে না? সিট শেয়ারিং নিয়ে তাদের দাবি না মানলে তারা কোনোভাবেই বিজেপির সঙ্গে আর থাকবে না, এরকম কোনো মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে। এবং তার ফলেই কি আপনার নমিনেশন দাখিল করার একদিন আগেও এমন জটিলতা দেখা যাচ্ছে যে চিরাগ পাসওয়ানের বাড়িতে বিজেপির নেতারা আসছেন শুনে চিরাগ পাসওয়ান বেরিয়ে গেছে বাড়ি থেকে। আপনার জিতেন রাম মাঝি বিজেপির নেতাদের সঙ্গে কথা বলতে না চেয়ে তিনি অন্যত্র ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এইরকম অবস্থা কি ইঙ্গিত করছে যে এবারে বিধানসভা নির্বাচনে বিহারে যে পরিকল্পনাটা করেছিল বিজেপি সেই পরিকল্পনাটা ভেস্তে যাচ্ছে। কারণ এখনো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে বিহারে কিন্তু এমন কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নেই যে দাবি করতে পারে যে সারা বিহারের সব অংশের মানুষের ওপরে তার একটা প্রভাব রয়েছে। আপনার সেটা যেমন আরজেডি দাবি করতে পারে না, সেটা যেমন কংগ্রেস দাবি করতে পারে না, সেটা যেমন বাম দলগুলো দাবি করতে পারে না, তেমনি জেডিইউ দাবি করতে পারে না, বিজেপিও দাবি করতে পারে না। গত বিধানসভা নির্বাচনের ভোটের পার্সেন্টেজ যদি আমরা একবার যদি সামনে আনি তাহলে দেখা যাবে যে বিহারে একক ভাবে লড়াই করে কেউ এর পক্ষেই আপনার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব না এখনো পর্যন্ত, যতটুকু পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি আমরা বুঝতে পারছি। শুধু তা না, আপনার এই ছোট ছোট দলগুলো যেমন চিরাগ পাসওয়ানের পার্টি, তারপর জিতন রাম মাঝির পার্টি, এরা যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিজেপির পক্ষে জেডিইউর পক্ষে দুজন মিলেও ক্ষমতায় আসা সম্ভব না। অন্যদিকে যদি ইন্ডিয়া জোটে যদি আমরা দেখি তাহলে দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বাধীন সিপিআই এমএল লিবারেশন এরা যদি আলাদা হয়ে যায় বা কংগ্রেস যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আরজেডির পক্ষে ক্ষমতায় আসা সম্ভব না, বা আরজেডি এবং কংগ্রেস মিলেও কিন্তু ক্ষমতায় আসতে পারবে না যদি যদি শুধুমাত্র বাম দলগুলো সঙ্গ থেকে সরে যায়। এইরকম পরিস্থিতিতে কিন্তু দুই পক্ষই রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি কুশল কেন বিজেপির কথা আমি বলছি সেটা আমি বুঝিয়ে বলবো। তার আগে একবার আপনাদেরকে বলে দিই যে বিহারে গতবারের ভোটার মানে কি বলে কত পার্সেন্ট করে কে ভোট পেয়েছিল প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো। এইটা যদি একবার শুনে নেন তাহলে পরিষ্কার হয়ে যাবে যে আস্ত বিহারে আধিপত্য কায়েম করার মতন অবস্থানে কোনো রাজনৈতিক দল কেন নেই। আপনার দেখুন গত 2020 সালের বিধানসভা নির্বাচনে আরজেডি একা পেয়েছিল 23.11%, বা আমি ওই এক্সট্রাটা বাদ দিয়ে দিলাম 23% ভোট পেয়েছিল আরজেডি। 100%-এর মধ্যে মাত্র 23% ভোট পেয়েছিল আরজেডি। বিজেপি কত পেয়েছিল? বিজেপি পেয়েছিল 19.46%, আমি এটাকে 19% বলি। তাহলে 23% পেয়েছিল আরজেডি, বিজেপি তার চেয়ে অনেকটা কম 19% ভোট পেয়েছিল 100%-এর মধ্যে। সারা বিহারে বিজেপির আধিপত্য তো দূরের কথা, কত কম সংখ্যক মানুষ তাকে ভোট দিয়েছিল শুধু পার্সেন্টেজের দিকে তাকালেই পরিষ্কার হয়ে যাবে। জেডিইউ নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউর ভোট পার্সেন্টেজ আরো কম, অথচ তিনি মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছেন। তার পার্টি পেয়েছিল 15.39%, অর্থাৎ 15%। তাহলে আরজেডি 23%, বিজেপি 19%, তারপর জেডিইউ কি বলে 15%। এবার কংগ্রেসের পার্সেন্টেজ আরো কম, 9.48%, আমি 9% ধরলাম। সিপিআই এমএল লিবারেশন তারা পেয়েছে 3.16%, আমি 3% বললাম। তারপর এআইএমআইএম তারা পেয়েছে 1.66%, আমি 1% ধরলাম। এবারে দেখুন কেন আমি বলি বাম দলগুলোকে বাদ দিলে ইন্ডিয়া অ্যালায়েন্স সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারবে না। কারণ তাদের কাছে যদি 3% ভোট যদি থাকে, বিহারে যে ধরনের ভোটের হিসাবটা প্রাথমিকভাবে আপনাদেরকে দিলাম তাতে বুঝুন আপনারা 1% ভোটের হিসাব কত ক্রুশাল। সেই জায়গাতে যাদের কাছে 3% ভোট আছে তাদেরকে কিভাবে ইগনোর করবে? তো এই কারণে ইন্ডিয়া জোটের মধ্যেও জট মানে পেকে রয়েছে। কিন্তু বিজেপির জন্য সবচেয়ে বেশি ক্রুশাল, কারণ বিজেপি তো চেয়েছিল যে এবার জেডিইউকে এমন জায়গাতে ফেলে দিতে যে জেডিইউ মানে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। কিন্তু উল্টোটা হয়ে গেছে, এখন বিজেপি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হিমশিম খাচ্ছে। আপনার আজকের খবর হলো চিরাগ পাসওয়ান বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছেন এরকম না,
সরাসরি বলেননি তিনি তাদের সঙ্গে দেখা করবেন, কিন্তু বিজেপির নেতারা কেন্দ্রীয় মন্ত্রী টন্ত্রী মিলিয়ে ওরা চিরাগ পাসওয়ানের বাড়িতে দেখা করতে আসছে, এই খবরটা অ্যাডভান্স পাওয়া মাত্র তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান, তিনি তার সরকারি অফিসে চলে যান। তার মানে এটা একটা সংকেত দিলেন যে তিনি যে অসন্তুষ্ট, তিনি যে রেগে আছেন, তিনি যে তাদের ব্যবহারে খুশি না, সেটা তিনি বার্তাটা পরিষ্কার করে দিলেন। এবং অনেকে অপমান সহ্য করেছেন এইরকম বার্তাও তিনি বা তার দল দিয়ে রেখেছে এর মধ্যে। তিনি 40 থেকে 50টি আসন চাইছেন, তার চেয়ে কম কোনো মতেই তিনি মানে রাজি হবেন না। আর তার কাছে তো বলেছি যে প্রশান্ত কিশোরের জানসুরাজ পার্টি রয়েছে, সেখানে গেলে তিনি এর চেয়ে অনেক বেশি আসন নিয়ে আপনার লড়াই করতে পারবেন। আর এটা তো ঠিক যে চিরাগ পাসওয়ান বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে ব্যতিক্রমী এক পলিটিশিয়ান, যার দম আছে, বুকের পাটা আছে। তিনি গত বিধানসভা নির্বাচনে একা লড়াই করেছিলেন সারা বিহারে। এইরকম সিদ্ধান্ত নেওয়া কি চারটিখানি কথা? একটা তরুণ যুবক, তরুণ রাজনীতিবিদ, তরতাজা রাজনীতিবিদ, তার চিন্তা চেতনার মধ্যে যে মানে যে সাহসটা থাকার কথা, সেটা তিনি কিন্তু প্রদর্শন করেছেন গত বিধানসভা নির্বাচনে। ভারতবর্ষে অধিকাংশ রাজ্যে এইরকম সাহস দেখাতে পারেননি। হ্যাঁ, পশ্চিমবঙ্গে অধ্যত্ত দেখাতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে নিজের পার্টি বানিয়ে সিপিএম এর বিরুদ্ধে নিজের দমে লড়াই করে সিপিএম কে হারিয়ে প্রমাণ করতে পেরেছিলেন। ওই কাহিনীটা তো এক্সট্রা অর্ডিনারি, এটাকে না হয় আলাদা রাখলাম। কিন্তু আপনারা নর্মালি দেখেন বিজেপির মধ্যে কারোর এরকম মানে বুকের পাটা নেই। আপনারা দেখেন নীতিশ কুমারের সেরকম বুকের পাটা নেই। আপনারা দেখেন চন্দ্রবাবু নাইডু এরকম বুকের পাটা দেখাতে পারছেন না। ভারতবর্ষে অধিকাংশ পলিটিশিয়ান, বড় বড় নাম করা পলিটিশিয়ান পর্যন্ত, তারা এরকম সাহস দেখাতে পারেন না, যেটা চিরাগ পাসওয়ান দেখাতে পেরেছেন। এবারেও তিনি এমনভাবে তিনি আপনার জাপটে ধরেছেন এনডিএ কে, যে ভাই তোমাদের আমার কথা শুনতেই হবে, যদি না শোনো তাহলে টাটা বাই বাই করে দিয়ে চলে যাবো অন্য জায়গাতে। আমার ক্ষমতা আগেও ছিল, এখনো আছে। তো তিনি এমপি আছেন, তার কাছে তার সরকার মানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিত্ব রয়েছেন, কিন্তু তিনি এটাও বলেছেন যতক্ষণ মন্ত্রিত্ব আছে, যতক্ষণ তিনি মন্ত্রী আছেন, ততক্ষণ তিনি আপনার মন্ত্রীর মানে মন্ত্রীর যে কাজগুলো রয়েছে, অফিসিয়াল কাজগুলো রয়েছে, সেগুলো দেখবেন। এখন এই কথাটা যে যতক্ষণ পর্যন্ত মন্ত্রী আছেন, যতক্ষণ মানে কি, তাহলে কি তিনি অনিশ্চিত? তাহলে কি তিনি মানে এরকম ভাবে একটা মানে রাস্তা তিনি দেখতে পাচ্ছেন যে তাকে এনডিএ থেকে বেরিয়ে যেতে হবে? আর এনডিএ থেকে বেরিয়ে গেলে স্বাভাবিকভাবেই তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে, না হলে তার বিশ্বাসযোগ্যতা থাকবে না। তাহলে তিনি আপনার এক তো হলো এনডিএ থেকে তার পার্টিকে সরিয়ে নেবে, আপনার লোক জনশক্তি পার্টি আরবিকে, আর একদিকে তিনি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের, কেন্দ্রের এনডিএ সরকার থেকে বেরিয়ে যাবেন। তার কাছে 5 জন এমপি আছে। হিসাবটা শুধুমাত্র বিহারের না, হিসাবটা কিন্তু সর্বভারতীয় রাজনীতির জন্য ইম্পর্টেন্ট। আর আপনার চিরাগ পাসওয়ান খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশান্ত কিশোরের কাছে, কারণ দুজনেই তরতাজা যুবক, দুজনেরই বয়স কম, এবং দুজনেই আধুনিক চিন্তা ভাবনা সম্পন্ন। একজন উচ্চ বর্ণের লোক আর একজন নিম্ন বর্ণের লোক, দুজনের মধ্যে বন্ধুত্ব দারুণ। এবং দুজনের মধ্যে যদি একটা ভালো আপনার রিলেশনশিপ হয়ে যায়, তাহলে এটার প্রভাব কিন্তু আপনার বিজেপির জন্য খারাপ হবে, এটা কিন্তু ইন্ডিয়া জোটের জন্য খারাপ হবে। তো এইটা কিন্তু রিয়েলিটি, এটাকে কেউ অস্বীকার করুক না করুক কিচ্ছু আসে যায় না, কিন্তু এটা রিয়েলিটি। ভারতবর্ষের রাজনীতিতে এরকম একটা নতুন কিছু দেখার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। তারপর জিতেন রাম মাঝি তিনি বলে দিয়েছেন যে ভাই, প্রথমে তার দাবি ছিল 20টা আসন, এখন তিনি বুঝিয়ে দিয়েছেন কবিতার মাধ্যমে যে প্রয়োজনে 15টা দিয়ে দাও, তবুও মানে নিজেদের সঙ্গে যাতে আর লড়াই করতে না হয়। অর্থাৎ ঘরের মধ্যে আপনার কৌরব পাণ্ডবের যে লড়াইটা মনে আছে, 5টি গ্রাম চেয়েছিল পাণ্ডবরা, কৌরবরা দিতে রাজি হয়নি, তার ফলে কিন্তু মহাভারতের যুদ্ধ হয়েছিল। তো তিনিও কিন্তু যুদ্ধটা এড়াতে চাইছেন, এটা রাজনৈতিক যুদ্ধ, এটা অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ না। এই রাজনৈতিক যুদ্ধটা তিনি এড়াতে চেয়েছেন, তার জন্য তিনি 15টা গ্রাম মানে 15টা আসন তিনি দাবি করেছেন। এখন এগুলো দিতে গেলে সমস্যাটা কেন বিজেপির জন্য বিরাট আকার ধারণ করেছে? সমস্যাটা এই কারণে যে নীতিশ কুমার কোনোভাবেই নিজের ভাগের একটা আসনও আপনার চিরাগ পাসওয়ানকেও ছাড়তে রাজি না, জিতন রাম মাঝিকেও ছাড়তে রাজি না, বা অন্য কোনো দলকে ছাড়তে রাজি না। শুধু বিজেপিকে ত্যাগ করতে হবে। কতটা ত্যাগ স্বীকার বিজেপি করতে পারবে? বিজেপি যেখানে চেয়েছিল যে এমন সংখ্যক আসনে লড়াই করতে যাতে সে নিজেই আপনার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাকিদেরকে বের করে দিতে পারে, কিন্তু এখানে তো সে নিজে, এখন তো যা দেখা যাচ্ছে তাদের দাবি যদি সে মেনে নেয়, বিজেপির আসন সংখ্যা তো কমতে কমতে 50-60-এর কাছাকাছি চলে আসবে, মানে লড়াই করার জন্য যে আসন সংখ্যা। এখন এইটা তো বিজেপির পক্ষে মানা সম্ভব না। তাহলে বিজেপি কোত্থেকে দেবে এই এতগুলো আসন? 40টা আসন চিরাগ পাসওয়ানকে কোত্থেকে দেবে?
আপনার 15টা আসন জিতন রাম মাঝিকে কোত্থেকে দেবে? আবার না দিলেও সমস্যা, তারা যদি বেরিয়ে যায় তাহলে তাদের যে ভোটগুলো রয়েছে সেগুলো তো চলে যাবে অন্য কোথাও। সেই ভোটগুলো মাইনাস হয়ে গেলে পরে আপনারা হিসাব করে দেখুন, আমি যা হিসাব দিয়ে দিয়েছি, যে জেডিইউ আর বিজেপির ভোটের হিসাবে কোনোভাবেই আপনার তারা ভালো রেজাল্ট করার কথা না। আবার জেডিইউ শক্তি আগের তুলনায় অনেকটা কমে গেছে। আবার জেডিইউর লোকেরা বিজেপিকে এবার ভোট দেবে কিনা সেটা শিওর না। আবার বিজেপির লোকরা জেডিইউর ক্যান্ডিডেটদেরকে ভোট দেবে কিনা সেটা শিওর না। কারণ প্রশান্ত কিশোর অলরেডি জেডিইউর একটা ভালো অংশের ভোটারদেরকে তার দিকে টেনে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। বিজেপির উচ্চবর্ণের ভোটারদের একটা ভালো অংশকে নিজের দিকে টেনে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। তাহলে তাদের তো হিসাবে এমনিতেই গোলমাল হয়ে রয়েছে। এত গোলমালের মধ্যে তারা কিভাবে আপনার এই সবটাকে সামাল দেবেন? নীতিশ কুমার তো আরামে খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নীতিশ কুমার তো চিন্তাই করছেন না, কারণ এই টেনশনটা তিনি বিজেপির মাথার মধ্যে দিয়ে দিয়েছেন, তিনি নিজে এই টেনশনটা নিচ্ছেন না। ফলে বিজেপির ওপরে পাহাড় প্রমাণ চাপ বিজেপির ওপরে পড়েছে। এই চাপটা সহ্য করতে বিজেপি এই মুহূর্তে কতটুকু সক্ষম সেটা কিন্তু প্রশ্নের ব্যাপার। আর যদি চাপটা সহ্য করতে না পারে, একদিকে হলে বিজেপির নিজের ক্ষতি হবে, মানে যদি নিজের ভাগের আসনগুলো যদি অন্যদেরকে দেয় তাহলে তার ক্ষতি হবে, আর যদি না দেয় তাহলে ইলেকশনের রেজাল্টে ক্ষতি হবে। ফলে উভয় সংকটের মধ্যে বিজেপি পড়েছে। এই অবস্থাতে বিহারের রাজনীতিকে এই মুহূর্তে দুজন ব্যক্তি আপনার এনডিএ কে ডোমিনেট করছে, একজন চিরাগ পাসওয়ান, একজন জিতন রাম মাঝি। তাদের দুজনকে কি শেষ পর্যন্ত বিজেপি সামাল দিতে পারবে? তাদেরকে কি বুঝিয়ে শুনিয়ে অল্প আসনের মধ্যে তাদেরকে সন্তুষ্ট করতে পারবে? কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।